ছাত্র সংসদ নির্বাচনের ডামাডোল, ডাকসুতে আলোচনার লেভেল প্লেইং ফিল্ড, জাকসুতে কারণে একক প্যানেল। ফেব্রুয়ারিতে নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, ভোট নিয়ে সংখ্যা কেটেছে বিএনপির, পিআর পদ্ধতির বিরোধিতা। নির্বাচনের দিকে যাচ্ছে দেশ, সেনাবাহিনীকে নিয়ে কটূক্তিকারীরা একসময় ভুল বুঝবে আশা জেনারেল ওয়াকারুজ্জামানের। ভোটের পরিবেশ পর্যবেক্ষণে আগামী মাসে আসছে ইউর বিশেষজ্ঞ দল, 40 লাখ ইউরো সহায়তার ঘোষণা। জুলাই সনদ ঘিরে রাজনীতিতে অনিশ্চয়তার দোলাচল, অনৈক্য নির্বাচনে প্রশ্নবিদ্ধ হবার শঙ্কা বিশ্লেষকদের। চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা ঘিরে পুলিশের রমরমা বাণিজ্য, জরিমানার নামে পকেট ভারী কর্মকর্তাদের। একদিন সময় বাড়িয়ে শেষ হলো ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ, কাল জমাদানের শেষ দিন। এদিকে কাউকে বাড়তি সুবিধা দিতে সময়সীমা বাড়ানো হয়েছে এমন সমালোচনা করেছে কয়েকটি প্যানেল, যদিও তা মানতে নারাজ প্রশাসন। চিফ রিটার্নিং অফিসার বলছেন এখনো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড বিদ্যমান। ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহের সময়সীমা বাড়ানোয় মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে প্রার্থীদের ভিড়। ফর্ম সংগ্রহের পাশাপাশি জমা দেন অনেক শিক্ষার্থী, যাদের বেশিরভাগই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন। মনোনয়নপত্র জমা দেয় ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এদিকে মনোনয়নপত্র জমা ও সংগ্রহের সময় বৃদ্ধির কঠোর সমালোচনা করে ছাত্র অধিকার পরিষদ। ডাকসুর যে কার্যক্রম বা বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত কি ওনারা স্বাধীনভাবে নিতে পারবেন, না ওনাদের সিদ্ধান্ত জনাব তারেক রহমান নেবেন? আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় এই যে একদিন সময় বৃদ্ধি করেছে, এক্ষেত্রে এই নির্দিষ্ট দলের কারণেই, তাদের চাওয়ার কারণে আসলে বৃদ্ধি করা হয়েছে। যে যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা একটা দলকে রিপ্রেজেন্ট করে, তো আমরা সেই দলের নাম বলতে চাই না। আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমরা শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু শিক্ষক যদি তার দলীয় আদর্শকে এখানে প্যাট্রোনাইজ করতে চান তাহলে তারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নেবে। প্যানেল চূড়ান্ত না হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই ছাত্রদলের নেতাকর্মীরা মনোনয়নপত্র নিচ্ছেন বলে জানায় ঢাবি ছাত্রদল। আমরা আজকে ফর্ম উত্তোলন করেছি এবং আমাদের সকলের ডাটা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নিচ্ছে, অতি শীঘ্রই আপনারা প্যানেল দেখতে পাবেন। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে শেখ তাসনিম ইমিকে ভিপি, মেঘমল্লার বসুকে জিএসও, জাবির আহমেদ জুয়েলকে এজিএস পদপ্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে প্রতিরোধ পর্ষদ। এ সময় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলা হয়। ৭১-এর যে গণহত্যাকারী শক্তি, সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে, তারা যেন কালকে আমাদের এখানে আদিবাসীদের, নারীদের, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণ করতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াইও জারি থাকবে। যদিও লেভেল প্লেইং ফিল্ড রয়েছে এমন দাবি করে চিফ রিটার্নিং অফিসার বলেন, কোনো সংগঠনের চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধার্থেই বাড়ানো হয়েছে মনোনয়ন ফর্ম বিতরণের সময়। এখানে কোনো ছাত্র সংগঠনের পরিচয় কেউ আসে নাই, ডাকসুতে কোনো মার্কা এবং কোনো সংগঠনের পরিচয় নেই। শুধুমাত্র আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বৈধ ছাত্রছাত্রীরা এখান থেকে ফর্ম নিয়েছে, ফর্ম জমা দিয়েছে, এর বাইরে কোনো ধরনের পরিচয় এখানে কিছু হয়নি। আমরা আমাদের মূল তফসিলের যে ডেডলাইনগুলো কোনো চেঞ্জ না করে আমাদের হাতে যতটুকু ফ্লেক্সিবল হওয়ার ক্ষমতা আছে সে অনুযায়ী আমরা একদিন বাড়িয়ে মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। ডাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৬৫৮ জন প্রার্থী। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কোনো ছাত্র সংগঠনই একক প্যানেল দিতে পারছে না। হল কমিটি গঠন নিয়ে বিরোধে ছাত্রদল এখনও প্যানেল ঠিকই করতে পারেনি। শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিত প্যানেল করছে শিবির, অন্যান্য সংগঠনও একই পথে। এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদে ৮৭ জন এবং হল সংসদে মনোনয়নপত্র নিয়েছেন ২৪১ জন। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো ক্যাম্পাসে চোখ যতটা শীতল হয়, ঠিক ততটাই যেন দ্রোহের স্ফুরণ ঘটে অন্যায়ের প্রতিবাদে।
জুলাই সহ নানা আন্দোলনে তার দৃষ্টান্ত দেখিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তারুণ্য। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে খোলনলচে পাল্টে যায় হলগুলোর সংস্কৃতি। লেজুর ভিত্তিক রাজনীতির ধারা থেকে বেরিয়ে দীর্ঘদিনের জাকসু নির্বাচনের দাবি তোলেন শিক্ষার্থীরা। দুদফা বাধার মুখে পড়লেও শেষ পর্যন্ত তফসিল দিতে বাধ্য হয় প্রশাসন। 18 ও 19 আগস্ট ছিল মনোনয়নপত্র নেয়া ও জমা দেওয়ার তারিখ। তবে শিক্ষার্থীদের দাবির মুখে তা বাড়ানো হয়েছে একদিন। মনোনয়নপত্র নিতে এখনও তেমন ভিড় না জমলেও উৎসাহ উদ্দীপনার কমতি নেই। এখন পর্যন্ত শুধুমাত্র শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস বা ক্যান্ডিডেটদের যে উচ্ছ্বাস সেটি আমরা দেখতে পেয়েছি, কিন্তু নির্বাচনের জন্য যে সার্বিক এবং সামগ্রিক পরিবেশ দরকার সেটি এখনও সৃষ্টি হয়নি। এখনও আমরা নিরাপত্তার ব্যাপারে তেমন কোনো উদ্যোগ নিতে দেখিনি। যদি প্রশাসন খুব শক্তভাবে অটল থাকে এবং আমরা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করব জাকসু বাস্তবায়নের জন্য। ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ কোনো সংগঠনই একক প্যানেল দিচ্ছে না জাকসুতে। অন্যদিকে হল কমিটি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এখনও প্যানেল চূড়ান্ত হয়নি ছাত্রদলের। আমাদের সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে কে কোন পদের জন্য লড়াই করবে সেটা সিদ্ধান্ত আসলে আমরা সেই অনুযায়ী প্যানেল ভিত্তিক জাকসুর ফর্ম, আমরা মনোনয়ন ফর্ম জমা দেব। তবে 35 বছর পর ক্যাম্পাসে রাজনীতির সুযোগ কাজে লাগাচ্ছে ছাত্র শিবির। শুরুতে এই সংগঠনকে গ্রহণ করতে শিক্ষার্থীদের অনেকের মাঝে দ্বিধা থাকলেও ইতিবাচক ভাবমূর্তি গড়ে জাকসু নির্বাচনে জিততে চায় তারা। জাকসু নির্বাচন নিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীরা আমাদের প্রতি ইতিবাচক। আমরা ইতিবাচকতার মেইন যে কারণটা সেটা আমরা মনে করি আমরা আমাদের আসলে কথা এবং কাজের মধ্যে কমিটেড। আমরা আসলে আমাদের নৈতিকতার যে সুবাস দিয়ে আসলে সবাইকে আসলে সুবাসিত করতে চাই। পরিচিত প্যানেলগুলো ছাড়াও জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিক্ষার্থীদের অনেকেই প্রার্থী হিসেবে আছেন জোর আলোচনায়। আমরা মনে করি যে এখন যে পরিবেশ বিরাজ করছে এই পরিবেশেই সবথেকে সুষ্ঠু নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের উপহার দিতে পারবে। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে 13 সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসে 25 জনের বেশি জমায়েত এবং মোটরসাইকেল চালানো নিষিদ্ধ করেছে প্রশাসন। 1972 সালে জাকসু প্রতিষ্ঠার পর এ পর্যন্ত নির্বাচন হয়েছে মোট 8 বার, যার সর্বশেষটি 33 বছর আগে 1992 সালে হয়। তবে রাজনৈতিক বা সামরিক সরকারের সময় সে নির্বাচন হলেও এবারই প্রথম অন্তর্বর্তী সরকারের সময়ে হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক গতিধারায় এই ছাত্র সংসদ নির্বাচন ঢাবি, রাবি বা জাবির গণ্ডি ছাড়িয়ে প্রভাবক হিসেবে ভূমিকা রাখবে চলমান নির্বাচনী রাজনীতিতেও। ইজাজ শৌমিক, চ্যানেল 24, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। এদিকে দীর্ঘ প্রায় 3 যুগ অপেক্ষার পর অবশেষে নির্বাচনের ঘণ্টা বাজছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কাল শুরু হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। বিতর্কের ঊর্ধ্বে উঠে পুরো প্রক্রিয়া শেষ করতে চায় প্রশাসন। দীর্ঘ 3.5 দশকের প্রতীক্ষা শেষ হচ্ছে এবার। প্রাণ ফিরে পাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু। কার্যক্রম শুরু হচ্ছে বুধবার সকাল 10টা থেকে মিলবে রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম, যা চলবে 23 আগস্ট পর্যন্ত। ভোটে অংশ নেবেন এমন প্রার্থীরা বলছেন ইতিহাসের অংশ হতে যাচ্ছেন তারা। দাবি জানান স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে নির্বাচনে একটি পর্যবেক্ষক দল রাখার। যেহেতু নির্বাচন কমিশন যারা আছেন তারা কোনো না কোনো দলের, ফলে এই জায়গা থেকে নিরপেক্ষ শিক্ষক এবং প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে হলেও একটা মনিটরিং সেল, মানে একটা হচ্ছে পর্যবেক্ষক টিম তৈরি করতে পারে। আমি মনে করি যে এখন না পারলে আর কখনোই না, এরপরে একটা পলিটিক্যাল দল চলে আসবে, একটা পলিটিক্যাল বায়াস ভিসি আসবে, তার একটা ক্যাডার বাহিনী থাকবে। তো এখন যতটুকু সংস্কার প্রয়োগ করতে পারি এটাই আমাদের জন্য বেনিফিট। আধিপত্যবাদের যেই বিষয়গুলো আসে হলে বা ক্যাম্পাসে, এই সবগুলো আমি মনে করি রাকসুর মাধ্যমে এগুলো দূরীভূত করা সম্ভব। নির্বাচন কমিশন বলছে এত বছর পর ভোট করা চ্যালেঞ্জের। দাবি ভোট কেন্দ্র নিয়ে কোনো ধরনের সংশয় নেই। হল পর্যায়ে নির্বাচন কেন্দ্র করাতে যে আশঙ্কার কথা স্টুডেন্টরা মনে করছে, সেই জন্য আশঙ্কার কোনো সুযোগ নাই। এর আগে যতবার রাকসু ইলেকশন অনুষ্ঠিত হয়েছে হল পর্যায়েই হয়েছে। কোনো আশঙ্কা যেটা প্রকাশ করছে এই ধরনের কোনো দুর্ঘটনা কখনো ঘটেছে বলে আমাদের জানা নাই। শিক্ষকদের মতে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে ভোট সম্পন্ন করাই প্রশাসনের প্রধান কাজ। নির্বাচন হবার আগে স্ব বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যেন সেই বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র সংগঠনের সাথে কথা বলে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংঘাতকে এড়িয়ে, বিতর্ক এড়িয়ে যদি নির্বাচন করা যায় তাহলে ভালো, যদি না যায় তাহলে সেটি কিন্তু আরেকটি অশান্তি তৈরি করলেও ক্যাম্পাসে করতে পারে। আগামী 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। অংশ নিচ্ছে 25,127 জন ভোটার।
আবরার শাইদ, চ্যানেল 24, রাজশাহী। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, একথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে বিএনপি নেতারা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা নেই তাদের, তবে পিআর পদ্ধতি নির্বাচন কোনোভাবেই মেনে নেবে না বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচন, প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পরও চলছে নানামুখী আলোচনা। তবে সচিবালয় এক বৈঠক শেষে আইন উপদেষ্টার সাফ কথা, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। ভোটের সময় নিয়ে দলগুলোর বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ার অংশ বলেই মনে করেন তিনি। বলেন নির্বাচন আয়োজন কোনো দল নয়, সরকারের দায়িত্ব। বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে, কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। এদিকে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন প্রধান উপদেষ্টার বক্তব্যের পর ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আর কোনো শঙ্কা নেই তার দলের। নির্বাচন আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ইনশাআল্লাহ। এটা মাননীয় প্রধান উপদেষ্টা এই সময়সীমাটা ঘোষণা করেছেন, চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং বেশ কয়েকজন উপদেষ্টা খুব দৃঢ়ভাবে উচ্চারণ করেছেন গত কয়েকদিনে। এটা নির্বাচনে আমাদের কোনো সংশয় নেই। আর চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন কোনোভাবেই মেনে নেবে না বিএনপি। না, আমরা খুব পরিষ্কার করে তো বলেছি যে আমরা পিআর পদ্ধতি কোনো মতেই মেনে নেব না। আমরা বিশ্বাস করি পিআর পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরিভাবে আপনার প্রয়োগ করা হবে না এবং সে জানে বুঝবেও না যে সে কাকে আপনার ভোট দিচ্ছে না দিচ্ছে। এটা তো বাংলাদেশের মানুষের ইউজ না, এটা গ্রহণযোগ্য না। তিনি বলেন দেশের চলমান রাজনৈতিক অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায়। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকার সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি বলেন দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত বলেও জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীকে নিয়ে নানা কটূক্তির জবাবে তিনি বলেন এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, তারা সন্তানের বয়সী। বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে নিজেরাই লজ্জিত হবে বলে মনে করেন তিনি। এ সময় সব সেনানিবাসের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো ও সুষ্ঠু পরিবেশ যাচাই আগামী মাসে বাংলাদেশে আসছে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি বিশেষজ্ঞ দল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। জানান আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে 40 লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। চতুর্থবারের মতো প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে মঙ্গলবার সকালে ইসিতে আসেন ইউরোপীয় ইউনিয়নের 6 সদস্যের প্রতিনিধি দল, যার নেতৃত্ব দেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। 1.5 ঘন্টা বৈঠক শেষে মাইকেল মিলার জানান সফল হয়েছে আলোচনা। গণতন্ত্রের উত্তরণে বাংলাদেশের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন। European Union will provide a support package in excess of 4 million euros. আগামী বছরের প্রথম দিকে নির্বাচনের সময়সীমা আছে। নির্বাচনটি যাতে আন্তর্জাতিক মানের হয় সেজন্য ইউরোপীয় ইউনিয়ন 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে। আমরা বাংলাদেশের নির্বাচন কমিশন শক্তিশালী করতে সংকল্পবদ্ধ। এছাড়া কমিশনের সক্ষমতা বৃদ্ধিতেও আমরা কাজ করব। আমরা চাই আগামী নির্বাচন গ্রহণযোগ্য হোক, এজন্য আমরা সহায়তা করছি। আগামী নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা তা দেখতে আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে বলেও জানান মিলার। Next month we have a team of technical experts who will come. It's not the observation mission. নির্বাচন পর্যবেক্ষণের দিক থেকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে প্রাধান্য দিয়ে থাকে। ফলে আমরা আগামী মাসে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের সাথে আলোচনা করব।
পর্যবেক্ষক আসার সম্ভাব্যতা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ে আগামী মাসে একটি কারিগরি বিশেষজ্ঞ দল আসবে। ভোট আয়োজনে বাংলাদেশের অভিজ্ঞতা থাকলেও গেল কয়েকটি নির্বাচন উচ্চ মাত্রায় প্রশ্নবিদ্ধ বলে মত ইউরোপীয় ইউনিয়নের। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। জুলাই সনদে ভিন্নমতের আধিক্য প্রশ্নবিদ্ধ করবে এর যৌক্তিকতা। অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যতের মুখোমুখি হবে দেশ, বাড়তে পারে সংঘাত, অবিশ্বাস। আর বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে না এলে প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন। সাদবিন শফিকের রিপোর্টে বিস্তারিত। জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়, আইনগত ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো কখনো হয়েছে একমত, আবার কখনো নিয়েছে মুখোমুখি অবস্থান। এসবের মধ্যেই এর পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া আনুষ্ঠানিকভাবে হাতে পেয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি বলছে সংশোধিত সনদেও কিছু অসামঞ্জস্য পেয়েছে তারা, আর সনদ নিয়ে সন্তুষ্ট নয় জামায়াত ও এনসিপি। রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শায়ান মনে করেন, জুলাই সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলো নিয়ে এত বেশি ভিন্নমত ব্যাহত করবে এর উদ্দেশ্য। না তত্ত্বাবধায়ক সরকার, না উচ্চকক্ষ, না সাংবিধানিক প্রতিষ্ঠান, না আর্টিকেল 70, কোনোটার ক্ষেত্রেই আমরা সুস্পষ্ট কোনো সমাধান নিয়ে আমরা যেতে পারছি না। তাহলে যদি সেই সুস্পষ্ট সমাধান নিয়ে যদি আমরা না যাই, তাহলে সত্যিকার অর্থে এই যে ভারসাম্য তৈরি করা, সেই ভারসাম্যকে আমরা তৈরি করতে পারছি কিনা সেই প্রশ্নটা চলে আসছে। আমরা কি ওই যে এক ব্যক্তি বা এক দলের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যাবে, সেটাকে আমরা বন্ধ করতে পারছি কিনা সেই প্রশ্নটা চলে আসবে। এবং এই দুটো ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চিন্তক ফরহাদ মজহার মনে করেন, গণপরিষদ গঠন ছাড়া জুলাই সনদই শুধু নয়, গণঅভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষার বাস্তবায়নও কঠিন হবে। আমরা এখন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে আছি, সরকার নির্বাচনের মধ্যে নাই। এটা হলো বাস্তবতা। তো আপনি টালবাহানা করছেন কেন? আপনি ঘুরে ঘুরে কেন এগুলো করাতেছেন? আপনি দরকার তো না। আপনি তো প্রথম থেকেই আপনি জনগণের অভিপ্রায়, এটা যেন একটা সামষ্টিক অভিপ্রায়ের রূপ নেয়, তর্ক বিতর্ক আলাপ আলোচনার সঙ্গে যেই থাকুক, আপনি যে দল করেন কি মতের ইররিলেভেন্ট, এটা আপনি গণপরিষদে বসে আপনি তর্ক বিতর্ক করবেন। গণপরিষদে যে সিদ্ধান্ত হবে এটাই জনগণের সামষ্টিক অভিপ্রায়। তবে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে না আসে, তাহলে প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন, আন্দোলনের পথেও হাঁটতে পারে কেউ কেউ। আপনি হচ্ছে গিয়ে নির্দিষ্ট সময়ে ইলেকশন দিবেন, কিন্তু সেখানে বাকি রাজনৈতিক দলগুলো যারা জুলাই চার্টারে সাইন করছে না, তারা বলতে পারে যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। যেহেতু আলোচনার টেবিলে এই সমস্যার সমাধান করতে পারছেন না, তারা এই সমস্যার সমাধানের রাস্তা হিসেবে রাস্তাকে বেছে নিতে পারেন, স্ট্রিট এজিটেশন, আন্দোলন। এগুলো করে টালবাহানি করে তারা মূলত জনগণকে উপর আবারও পুরনো ফ্যাসিস্ট শাসনটা বহাল রাখার জন্য তারা এইসব টালবাহানা করে। দরকার তো নেই তার এইসব করার জন্য। আমি বলেন, এই যে অতগুলো কমিশন হয়েছে, এর মধ্যে কোথায় আছে আপনার একটা যারা গণঅভ্যুত্থানে যুক্ত ছিল? বিশ্লেষকরা বলছেন, কাগজে কলমে কি লেখা বা অঙ্গীকার করা হলো, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। জামিনে মুক্ত যাত্রাবাড়ী থানার এসআই সাজ্জাদুজ্জামানকে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেছে জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের সদস্যরা। সেই সাথে জামিন দেয়া 2 বিচারপতিকে বরখাস্তের দাবি জানানো হয়। সকালে জুলাইয়ের শহীদ পরিবার ও আহতরা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন, পরে মিছিল নিয়ে সচিবালয়ের ফটকের সামনে অবস্থান নেন। দাবি মানা না হলে আগামী রোববার সচিবালয়ে অথবা যমুনা ঘেরাওয়ের ঘোষণা দেন তারা। চট্টগ্রামে ব্যাটারি চালিত অটোরিকশা যেন হয়ে উঠেছে ট্রাফিক পুলিশের টাকা কামানোর মেশিন। চলাচলের অনুমতি নেই, তাই করা হচ্ছে জব্দ। জরিমানা নিয়ে ছেড়ে দেওয়ার পর সেই রিকশাই আবার ধরা হচ্ছে কিছুদিন পর। বিস্ময়কর হলো, জরিমানার নামে যে টাকা নেওয়া হচ্ছে কাগজপত্র ছাড়াই, আবার সেই টাকা সরকারের কোষাগারে নয়, বড় অংশই যাচ্ছে কর্মকর্তাদের পকেটে। চ্যানেল 24-এর অনুসন্ধানে ধরাও পড়েছে এমন কিছু অনিয়ম, জানাচ্ছেন এমদাদুল হক। ছবি তুলেছেন আবু জাহেদ ও হারুনুর রশিদ। দিচ্ছি সবাইকে রেভিনিউ দিচ্ছি, জিজ্ঞেস করেন ওনাদেরকে, রেভিনিউ দিচ্ছি। এই যে উনি তো একটু আগে নিয়ে গেল, আপনারা কি রেভিনিউ স্ট্যাম্প দিচ্ছেন? না, আমার তো স্ট্যাম্প দেওয়া হয় না। এটি রোববার বেলা 12টায় চট্টগ্রাম নগর ট্রাফিক অফিসের চিত্র।
জব্দ করা ব্যাটারি রিকশার জরিমানা হিসেবে আদায় করা ৩২৫০ টাকার মধ্যে ২৫০০ টাকাই সরকারি কোষাগারে যাচ্ছে না, এমন অভিযোগের অনুসন্ধানে নেমে হাতে নাতে প্রমাণও পায় চ্যানেল 24। আমাকে শুধু ওই যে গাড়ি বের করার জন্য যে স্লিপটা সেটা দিছে, জাস্ট এটাই দিছে। বাকি যে ২৫০০ টাকার ওটা কোনো স্লিপ বা রেভিনিউ দিছে? না, আমাকে তো কিছু দেওয়া হয়নি। এই যে আমাদের এখানে দেখেন, আমরা সম্পূর্ণ আজকে যে গাড়ি ছাড়বো সম্পূর্ণ রেভিনিউ আমরা এইভাবে ২৫০০ টাকার স্ট্যাম্প ১ ২ ৩ ৪ ৫ টাকা এটা দিয়ে দিচ্ছি। যখন আমরা এটা কেটে দিয়ে দিই অনেক সময় অনেকজন নেয় না, চলে যায়, এটা তো ওর ব্যাপার। নিয়ম অনুযায়ী জব্দ ব্যাটারি রিকশা ছাড়িয়ে নিতে রেকার বিল বাবদ ৭৫০ টাকা এবং স্ট্যাম্পের মাধ্যমে বাকি ২৫০০ টাকা জরিমানা আদায় করার কথা। কিন্তু অধিকাংশ চালক মালিকদেরই অভিযোগ, স্ট্যাম্প দেয়া ছাড়াই আদায় করা হচ্ছে এই জরিমানা। এমন চিত্র কম বেশি সিএমপির 4টি ট্রাফিক অফিসেই। জরিমানা হচ্ছে আমরা ৩২৫০ টাকা দিই, এখানে আমার রেকার বিল দিয়ে শুধু ৭৫০ টাকা। ৭৫০ টাকা সরকার হয়, আরগুলা ওনারা রাখি দেয় আর কি, ওনারা বাক করে নেয় এগুলা। যতবার ধরবো ততবার টাকা, মানে আজকে আনছি কালকে ধরলে আবার টাকা। এছাড়াও রেকার ভাড়া বাবদ যে ৭৫০ টাকা নেওয়া হয় তা নিয়েও আছে প্রশ্ন, কারণ জব্দ গাড়ি ডাম্পিং স্টেশনে নেয়ার জন্য কখনোই রেকার ব্যবহার হয় না। চালক বা ট্রাফিক পুলিশের কেউ একজন চালিয়ে নিয়ে আসেন গাড়ি। অভিযোগ, স্ট্যাম্প ছাড়া নেওয়া টাকার পুরোটা ভাগবাটোয়ারা হয় নিজেদের মধ্যে, আর রেকার ভাড়া বাবদ আদায় করা ৭৫০ টাকার অর্ধেকের বেশি কমিশনারের ফান্ডে এবং বাকিটা ব্যয় হয় পুলিশ সদস্যদের কল্যাণ তহবিল এবং অফিস খরচ হিসেবে। তবে স্ট্যাম্প ছাড়া টাকা আদায়ের কোনো সুযোগ নেই বলছেন সিএমপির মুখপাত্র। স্ট্যাম্প না দেওয়ার আসলে কোনো সুযোগ নেই, আমরা অ্যাডভান্স স্ট্যাম্পগুলো নিয়ে আসি, প্রত্যেকটা স্ট্যাম্প তো না দেওয়ার সুযোগ নাই। যদি এই ধরনের কোনো অভিযোগ থেকে থাকে আমাদের কাছে দিলে আমরা সেটার যথাযথ ব্যবস্থা নেব। অবৈধ ব্যাটারি রিকশা আটক ঘিরে এই বাণিজ্যকে চরম অনৈতিক বলছেন নাগরিক সমাজ। এটা জঘন্য একটা জিনিস, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করি অচিরেই যারা এটা নিয়ন্ত্রণকারী সংস্থা উচ্চমহল আছেন তারা এই কথাগুলো কানে শুনবেন। সিএমপির হিসাবে গত জুলাই মাসে ব্যাটারি রিকশা আটক হয়েছে ৫৬৪৭টি, আগস্টের প্রথম ১৩ দিনে ২৬৫১টি। এসবের বিপরীতে আদায় হয়েছে ২,৬৯,৬৮,০০০ টাকা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।